এই যে এখন থাকতে দিচ্ছে না, এই সরকার আমাদের বাংলাদেশি রাখবে না, এই জন্য চলে যাচ্ছে। মানে লোকসভার ভোট দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? তৃণমূলকে দিয়েছিলাম। মানে তৃণমূলের সময় ভালো এখন ছিল। তো আমার বাংলাদেশের লোক বলে তাড়াতো না, এটা আমরা খেটে খুঁটে খাতাম গায়ে খেটে, আর এখন তো রাখবেই না সে বিদেশের লোক, আর কি করে থাকবো। এখানে এসে একটা ছোট ছেলে হয়েছে। এখন বর্তমান 4টে সন্তান। 4টে সন্তান। মনে হয়নি কখনো যে একটা দুটো সন্তান নিলে ঠিক আছে, কারণ আমি সেইভাবে সক্ষম না যে আর্থিক দিক দিয়ে যে হচ্ছে সংসার চালাতে পারবো? বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা। কোন বর্ডার দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল? মনে নেই, অনেক দিন হয়ে গেছে। 5-6 বছর আগের কথা মনে নেই? এটা হয় না দাদা, মনে নেই। মনে থাকলে কেন বলবো। আমরা আছে হাসনাবাদের নদী পার হয়েছিলাম, ওই বর্ডারটার নাম আমাদের মনে নেই। আমি যাই আসি, আমি কিন্তু স্থায়ী থাকি না। আচ্ছা। ওই এই আপনার এই 2 বছর, এই 1 বছর 2 মাস পরেই যাচ্ছি। আপনার সহযোগিতা আমি চলে যাচ্ছি। হ্যাঁ। আপনাকে বলছি আমি একটু ওর পথ যাবো, তা আপনি আমার পার করে যাচ্ছেন। এবার আমি মাইক বাদ চলে যাচ্ছি, কেউ পথ দেখা যাচ্ছে এই সাইডে যাও বাবু, এই সাইডে যাও বাবু, ওখানে ওই লক্ষ্মী ভাণ্ডারের রেশন চাল খালি, সমস্ত সুযোগ সুবিধাই পেতেন? হ্যাঁ পাতাম সব। তা ইনি যেমন এই যে হকারির বিভিন্ন জিনিসপত্র এখানে বিএসএফ যে ম্যাডাম রয়েছে সেটা কিন্তু চেক করছে। এই মুহূর্তে এখন রয়েছি হাকিমপুর সীমান্তে, যেখান দিয়ে শয়ে শয়ে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু তাদেরকে একেবারে সরাসরি বাংলাদেশে পাঠানো হচ্ছে। আমরা ইসরায়েলের সময় দেখেছিলাম হাকিমপুর বর্ডারে হাজারো হাজারো মানুষের ভিড়। আবার আমরা এখন দেখতে পাচ্ছি নতুন সরকার গঠনের পরেই যারা বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী রয়েছে, যারা বিভিন্ন চোরাপথে হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করেছিল, অর্থাৎ আপনার আমার দেশে প্রবেশ করেছিল, দেশে প্রবেশ করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছিল আপনারা আমার টাকায়, অর্থাৎ যে ট্যাক্সের টাকায়, সেই ট্যাক্সের টাকায় যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছিল তাদের কিন্তু একবারে সরাসরি যে বাংলাদেশে পাঠানোর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এই ব্যাপারে, অর্থাৎ যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই ব্যাপারে কিন্তু কোনো রকমের আপোষ করা হবে না। কোনো রকম আইনি জটিলতায় না গিয়ে একবারে সরাসরি বাংলাদেশে পাঠানোর কথা বলা হয়েছে। আপাতত এখানে শয়ে শয়ে মানুষ আসছে। পাশে হচ্ছে যে হেল্প ডেস্ক রয়েছে, যেখানে হচ্ছে তাদের বিভিন্ন নথি যাচাই করে ইনপুট করা হচ্ছে, অর্থাৎ তাদের বাড়ি কোথায়, কোনো ডকুমেন্টস রয়েছে কি না, বাংলাদেশে তাদের অরিজিনাল বাড়ি কোথায়, সেইগুলো আমি দেখাচ্ছি, সেইগুলোই পাশে কিন্তু ইনপুট করা হয়েছে। একটা জিনিস একটু বলতে হয় আমি তাদের সাথে কথা বলার আগে, এর আগে কিন্তু বিভিন্ন যারা বিশেষ করে অতিভাম যারা রয়েছে তারা কিন্তু বারবার বলেছে যে হচ্ছে অনুপ্রবেশকারী নাকি হচ্ছে পশ্চিমবঙ্গে নেই। তাদের একবার এসে দেখার অনুরোধ রইল, যদিও বা আজকে ভিড়টা কিছুটা কম, যে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে কি না। আমরা জানি না তারা ভবিষ্যতে এটা নিয়ে এবার আন্দোলন করবে কি না, কারণ পাকিস্তানের ইস্যুতে যখন দেখেছিলাম বেশ অনেকে, সবাই না বললেও অনেক বেশ বামপন্থী এরকম মনোভাব রাখে যে কিসের ভারত, এরকম আমরা দেখেছিলাম আন্দোলনে তারা যখন বেরিয়েছিল বা মিছিলে বেরিয়েছিল এরকম শব্দ চয়ন ব্যবহার করতে। তারপরে দেখেছিলাম তাদের মুখ দিয়ে শুনতে যে পাকিস্তানের সাধারণ মানুষের উপর কেন আক্রমণ করা হবে, পাকিস্তানের জল কেন বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে, এটা কি মজা হচ্ছে? আমরা জানি না তারা আবার এই অনুপ্রবেশকারী ইস্যুতে এই হাকিমপুর সহ বিভিন্ন যে সীমান্তবর্তী এরিয়া রয়েছে সেখানে এসে তারা আন্দোলন না শুরু করে। যাই হোক, যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে, যারা বিভিন্ন উপায়ে বিভিন্ন চোরাপথে আমাদের দেশে প্রবেশ করেছে, তাদের সাথে একেবারে সরাসরি গিয়ে কথা বলে নেব। যারা বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের কিন্তু একে একে করে এখানে ডেটা এন্ট্রি হচ্ছে। এই যে হেল্প ডেস্ক যেটা রয়েছে, এই যে ডেটা এন্ট্রি, এর মধ্যে তার কোথায় বাড়ি, অর্থাৎ বাংলাদেশের কোথায় বাড়ি, কোন কার সাহায্যে হচ্ছে এখানে প্রবেশ করেছিল, কি ডকুমেন্টস রয়েছে, সেই ডেটা এন্ট্রিগুলোই কিন্তু এখানে যে হেল্প ডেস্ক করা হয়েছে সেইখানে কিন্তু এন্ট্রি করা হচ্ছে। এখানে যারা বসে রয়েছেন তারা জাস্ট কিছুক্ষণ আগে এই মুহূর্তে হাকিমপুর সীমান্তে আসলো। তাদের সাথে একটু কথা বলে নেবো, আর তাদের হাতে কি ডকুমেন্টস রয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? আমরা নিউ টাউন। বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি পশ্চিমারির গ্রাম, শামনগর থানা, সাতক্ষীরা জেলাতে, তাই তো? আপনার নাম? আমার নাম বেবি বিবি। আচ্ছা, কি ডকুমেন্টস রয়েছে যদি একটু দেখান।
আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডকুমেন্টস, যেটা ওনার কাছে ছিল একটা বাংলাদেশের যে ডকুমেন্টস, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশি সরকার ন্যাশনাল আইডি কার্ড। 2 বছর আগে এসেছিলেন। কার থ্রুতে এসেছিলেন, স্যার? মানে কার মাধ্যমে এসেছিলেন আর কি? কারুর মাধ্যমে না, কাজ করতে করতে আমাদের তো দেখা যায় কাজের, যখন আমাদের সেন্টার মিস্ত্রি কাজ করি, রাজমিস্ত্রির না, বর্ডার পার করার সময় তো কারোর সাহায্য নিয়েছিলেন? কারোর সাহায্য না। কোন বর্ডার দিয়ে পার হয়েছিলেন? ওটা ঠিক না, এটা কি এর 2 বছর আগের কথা, সেটা তো ভুলে গেছেন, সেটা তো হতে পারে না। 2-2.5 বছর আগে, তাও তো স্যার বলা মুশকিল, কী করে বলবো? না, এটা কেমন কথা? এটা তো আপনি মিথ্যে কথা বলছেন। 2-2.5 বছর আগের কথা তো মানে ভুলতে পারে না। ওনার একটু সমস্যা আছে বুঝছেন। তা আপনারা বলুন, আপনারা মোটামুটি কোন বর্ডার দিয়ে এসেছিলেন? আমরা আছে হাসনামাদের নদী পার হয়ে এসেছিলাম, ওই বর্ডারটার নাম আমাদের মনে নেই। কোথা দিয়ে? হাসনামাদের নদী পার হয়ে। আচ্ছা, নদী পার হয়ে। হ্যাঁ। নদী পার হওয়ার সময় কি আপনারা কি সাঁতার কেটে এসেছিলেন? না, নৌকাতে পার হইলো। নৌকাতে পার হয়েছে। তা তো সেখানে কি আপনারা যখন ছিলেন সেখানে কি মানে পুরো সম্পূর্ণ জায়গা ফাঁকা ছিল? হ্যাঁ, ফাঁকা ছিল। আর সেক্ষেত্রে আপনাদের কত করে দিতে হয়েছে? নৌকা যখন পারাপার করেছেন দালালকে কত করে টাকা দিতে হয়েছে? দালালকে 15,000 করে দিলাম এক একজনের। আপনারা কজন এসেছেন? আমরা 2 মাপে এসেছি, আমার ছেলে আর আমি। আপনার নাম? আমার নাম মনোয়ারা। মনোয়ারা। কোথায় থাকতেন? আমরা এই জায়গায় না, হ্যাঁ, আমাদের ভারতবর্ষে কোথায় থাকতেন পশ্চিমবঙ্গে? এই রাজারহাট, নিউটন, এই মধ্যে মানে সিনারপাড় থাকি। আচ্ছা, ওখানে কি আরও এখনও অনেকে রয়েছেন? আর নেই, এই লাস্ট আমরা ছিলাম। আর আমরা যে এলাকায় থাকতাম ও জায়গায় আর কোনো লোক নেই, তারা সব চলে এসে। আর আশেপাশে আছে কি না এটা আমরা বলতে পারি। এখন এই মুহূর্তে চলে যাওয়ার কারণ? এই যে এখন থাকতে দিচ্ছে না, এই সরকার আমাদের বাংলাদেশি রাখবে না, এই জন্য চলে যাচ্ছে। এখানে এসে কোনো ডকুমেন্টস বানিয়েছেন? না, কোনো ডকুমেন্টস বানানো। ও এখানে কি কাজ করতেন? কাগজ করাতাম। কাগজ করাতেন। আর এই দাদা? ও দাদা আমার সাথে আচ্ছা, না, আলাদা রয়েছে। আলাদা। দাদা কি কাজ করতেন এখানে? আমি সেন্টার মিস্ত্রির কাজ। আচ্ছা, মিস্ত্রি কাজ করতেন। তা এখন যে চলে যাচ্ছেন কি মনে হচ্ছে? মনে কি হবে, কষ্ট লাগছে যে একটু কাগজ করে খাচ্ছিলাম, গরিব মানুষ। বা আমাদের দেশে তো সেরকম ইনকাম নেই, সব জলকার নদীতে ভেঙে যায়, ঘর ধরে যায়। এই 2 বছর আইলার সময় 2 বছর পানিতে একদম তুলেছিলাম, আমরা রাস্তায় বাস করতাম। খুব কষ্ট করি এইভাবে পার হয়েছি, হয়ে যা কাগজ করে ভালোই দিন চাচ্ছিল। আর নতুন সরকার আর রাখতে দেবে না, তা কী করবো, মনে তো কষ্ট লাগারই কথা। আপনার নাম? মাহফুজা বিবি। কোথায় থাকতেন? দমদম এয়ারপোর্ট, বিরাটি। আর বাংলাদেশে কোথায় বাড়ি? খুলনা জেলা। খুলনা জেলা। কত বছর আগে এসেছিলেন? আমি এসছি আমার যখন 10 বছর বয়স, হ্যাঁ। তখন এসছি। বাবা তখন 200-300 টাকা, 100 টাকা যাওয়া হতো, তখন যেতাম আসতাম। এখানে আমার বিয়ে হয়েছে, আমার বড় বাংলাদেশি। এখানে থাকতাম, ছেলে মেয়ে ওখানে জন্ম নিয়েছে সব এদেশে। আচ্ছা, এখন আপনার হাজবেন্ডের নাম, মানে বরের নাম? মনিরুল শেখ। তিনি হচ্ছে কোথায় বাড়ি তার? তারও বাংলাদেশে, খুলনা জেলা। সেও ছোটো থাকতে এসছে, সেও সেও আমাদের আগে এসছে। আপনি সমস্ত সরকারি প্রকল্প যেগুলো ছিল সব কিছু পেতেন? হ্যাঁ, পেতাম। কি কি পেতেন? ওই লক্ষ্মী ভাণ্ডারের রেশন, চাল, খালি সমস্ত সুযোগ সুবিধাই পেতেন? হ্যাঁ, পাতাম সব। তা এখন হট করে চলে যাওয়ার কারণটা কি? এখন আমরা এখন বুদ্ধির জন্য আমাদের 2 সালের নেই, ভোটার কার্ড বানাতে পারিনি। এতটা মাথায় নেই, আমূর্খ। মানে ভোটার কার্ড বানাতে পারেননি? না, বাদ না, বাকি? না, ভোটার কার্ড ছিল, ওই 2 সালের নেই এখন। আচ্ছা, 2 সালের যেটা সেটা আপনাদের নেই, তাই তো? না, এখন সরকার পাল্টে গেছে, বলছে বাংলাদেশের লোক যতই হোক 50 বছর থাকলেও নাগরিক হবে না দেশে। তা এখন আমাদের তো যেতেই হবে, দেশে পাঠাই দিলি। এখন বলতে ঘরে ঘরে গিয়ে যায়, পুলিশই নিয়ে যাবে ধরে। তা আমাদের নিজেরাই স্যালেন্ডার হলাম, যেতে হবে। আর এখন তো দালাল ধরলে 20,000-30,000 টাকা আছে একটা লোকের। আমরা গরিব মানুষ খেয়ে কত টাকা ইনকাম করতে পারি ভাড়ার বাড়ি থেকে? ওই জন্যই দালাল সুযোগ পেয়েছি, চলে যায় দেশের বাড়ি। দেশে এখন শান্তি নেই, এখন নতুন সরকার বেলে গেছে, মানে অশান্তি এখন বিদেশে। আগের সরকার ভালো ছিলেন? এখন সরকার, এখন মানে তৃণমূলের সময় ভালো এখন ছিলেন? ধরো আমার বাংলাদেশের লোক বলে তাড়াতো না, এটা আমরা খেটে খুঁটে খাতাম, গায়ে খেটে। আর এখন তো রাখবেই না সে বিদেশের লোক, আর কি করে থাকবো। কবার ভোট দিয়েছেন? আমি হ্যাঁ 3বার আসছি। 3বার ভোট দিয়েছেন। 3বার কাকে ভোট দিয়েছেন? আমি এখন অত জানি না, লেখাপড়া জানি না, দিতাম আমি। এখন কারে কোথায় দিতাম। বাংলাদেশে ওখানে কে কে রয়েছে আত্মীয়? ওখানে আমার শাশুড়ি ননদরা আছে, আমার ভাসুর আছে। তা আপনি যে সেই ছোটোবেলায় চলে এসেছিলেন, এর মাঝে কি আর বাংলাদেশে যাওয়া হয়েছিল? হ্যাঁ, গেছিলাম। কতবার গেছিলেন?
2-3 বার গেছি, গিয়ে 2 মাস 1 মাস থেকে চলে এসেছি। সেটা কত বছর আগে? এখন এই 7 বছর। লাস্ট গেছিলেন 7 বছর আগে? সেটা কোন বর্ডার দিয়ে গেছিলেন? জানি না দাদা, আমাদের তো কতই নিয়ে যায়, গুজাডাঙ্গা কোথাদের নিয়ে যায় দালালরা, বুঝছো? আমরাই নিজে পাচ্ছেন আপনারা একেবারে সরাসরি যারা দালাল, ঠিক আছে, তাদের সাহায্যে 6-7 বছর আগেও আপনারা গেছিলেন, তাই তো? তা তখন যখন গেছিলেন কত টাকা লেগেছিল? এখন 5,000 টাকা দিয়ে এসেছিলাম। 5,000 টাকা? হ্যাঁ, এখন সেখানে 30,000 টাকা চাচ্ছে। তার এখন যা করা নিয়ে তো এখানে ঢুকাচ্ছে, আসেনি টাকা খাচ্ছে ওরা, এখানে ঢুকাচ্ছে। আমরা ওদের সঙ্গে আসবো কেন? আমরা বললাম আমরা নিজেরাই স্যালেন্ডার করবো। আমরা বাড়িওয়ালারা অত্যাচার করছে, তোমাদের রাখলে আমাদের যাবে। এই যে রোডে শুয়ে থাকলাম 1 সপ্তাহ, বাইরে শুয়ে এই কালকে রাত 3টের সময় এখানে পৌঁছলাম। কালকে রাত 3টের সময় এসেছেন? হ্যাঁ, রান্না নেই, খাওয়া নেই, 1 সপ্তাহ ধরে ঘরে তালা দিয়ে রাখিয়েছে বাড়িওয়ালারা। আপনারা কোথায় থাকতেন বললেন যেন? বিরাটি দমদমি। বিরাটি দমদমের ওইখানে আপনাদের মতো আর কতজনের বাংলাদেশ থেকে যারা এসছে তারা রয়েছে? ছিল সেটা, ধরো পাড়াটা তো একটা এ পাড়া ও পাড়া এরকম ছিল, মানে পুরো পাড়া জুড়েই রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই গ্রামে আসি, ওরা ওই পাড়া আছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন না যে মানে ওই দমদম বিরাটির ওই সাইডে পুরো পাড়া, এয়ারপোর্টের দিকে, তাই তো? পুরো পাড়া জুড়ে কিন্তু এরকম যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী তারা কিন্তু রয়েছে। তারা কি এখনো কি আছে সেখানে? না, কিছু লোক দেশে চলে গেছে, কিছু লোক দেশে চলে গেছে, এখনো কিছু লোক আছে। হ্যাঁ, এখন এই যে এতে চলে আসছে আরও বেশি। আমরা যেখানে থাকতাম ছিল 10-12 ঘর, তা ওই জায়গা জমি ভাগ হয়েছে বলে তারা চলে গেছে অন্য জায়গায় ভাগ। আচ্ছা, যখন ওই 5-7 বছর আগে যখন যেসব বর্ডার দিয়ে আপনাদের পার করা হতো, সেখানে কি কাঁটাতার কি থাকতো? না, মনে নেই দাদা। মানে কাঁটাতার থাকতো না কোনো নাকি এমনি? খাল দিয়ে নিয়ে আসে, কখনো বিল দিয়ে নিয়ে আসে, কখনো মাঠটা আনে। খাল বিল দিয়েও এসছেন? মানে নদী পার করেও কি এসছেন? মানে নদী পার করে বলতে কি সাঁতার কেটে? বলি যাওয়া এদেশে খেটে খাওয়ার জন্য একটু ইনকাম হয়, তোমাদের সব হিন্দুদের ইনকাম করে আমরা বাসন মেজে ঘর মুছে খাই। ওই জন্যই স্বামীদের সেরকম চাকরি বুঝে ওদিকে আসতাম, দেশে একটু পড়ে থাকতাম দাদা। কিন্তু হ্যাঁ, সে তো আপনি ঠিক বলেছেন, কিন্তু এটা তো নিয়ম না যে একটা দেশে, এটা হচ্ছে আইনেই, মানে আইনত সবচেয়ে বড় অপরাধ একটা দেশে। আমরা স্বীকার করলাম, আমরা দেশে চলে যাই, আর এখন হবে না, দেশে যে যা হোক খাবো, নুন হোক কেন। প্রবেশকারী রয়েছেন এখানে কিন্তু একেবারে ছোট্ট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, সকল বা সব কিন্তু বয়সের মানুষই কিন্তু এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন একেবারে ছোট বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা কিন্তু সব কিন্তু এখানে পরপর বসে রয়েছে। তাদের যে প্রসেস, অর্থাৎ তাদের যে নাম নথিভুক্ত থেকে তাদের যে অ্যাড্রেস, অর্থাৎ বাংলাদেশে কোথায় বাড়ি, সেগুলো কিন্তু নথিভুক্ত করা হয়ে গেছে। দিয়ে তারপর তারা এখানে বসে রয়েছে। এরপরে সম্ভবত তাদেরকে কয়েকদিন হোল্ডিং সেন্টারে রাখা হবে, তারপরেই কিন্তু তাদের যে নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে পাঠানোর কিন্তু তাদেরকে ব্যবস্থা করা হবে। এই দিকেও যেমন লোক রয়েছে, আবার দেখুন এই দিকেও কিন্তু অসংখ্য কিন্তু মানুষ রয়েছে। এখানেও দেখুন অসংখ্য মানুষ রয়েছে। আর এই সাইডে রয়েছে কিন্তু বিএসএফের চেকপোস্ট। এই যে এই পাশে রয়েছে বিএসএফের চেকপোস্ট। এই চেকপোস্টের ওই পাশেও কিন্তু ভারতের অনেক ঘরবাড়ি রয়েছে। যাদের চেকপোস্টের ওই পাশে ভারতের ঘরবাড়ি রয়েছে তাদের কিন্তু একবারে চেক করে তারপরে কিন্তু ওই পাশে অর্থাৎ নিজের বাড়ির দিকে যেতে হয়। দেখুন এই যে ইনি যেমন এই যে হকারির বিভিন্ন জিনিসপত্র এখানে বিএসএফ যে ম্যাডাম রয়েছে সেটা কিন্তু চেক করছে। আপনার নাম? আমি আর বলতে পারছি না, আমার মাথা যন্ত্রণা। আমার নাম মনিরুল শেখ। অন্য কাউকে আর বলতে পারছি। 1 মিনিট টাইম নেবো আপনার কাছে। মনিরুল শেখ, হ্যাঁ। কোথায় বাড়ি? বাড়ি খুলনা আমাদের। খুলনা। আর এখানে কোথায় থাকতেন? এখানে বিরাটিতে থাকতাম। বিরাটিতে থাকতেন। কত বছর আগে এসছেন? তো অনেক বছর আগে, তাও মোটামুটি 40 বছর আগে। হ্যাঁ। তাই 40 বছর আগে এসছেন মানে তো সমস্ত ডকুমেন্টস তো তাহলে তৈরি করে ফেলার কথা। করিনি, ইচ্ছা করে করিনি, কেননা আমরা বিদেশি লোক, কখন কোথায় চলে যাবো তার ঠিক নেই, জন্য করিনি। 40 বছর তো কম না, অনেক অনেক। আমার ছেলে মেয়েদের জন্ম এখানে। এখানে আপনার ছেলে মেয়ে সবাই আপনার সাথে এখন কে যাচ্ছে? আমার বউ ছেলে মেয়ে সব। বউ ছেলে মেয়ে মোটামুটি কজন আছেন আপনার এখানে? আমরা এখানে আছি 6 জন। 6 জন রয়েছেন। আচ্ছা, আপনার এমনি ভোটার কার্ড কি রয়েছে? ভোটার কার্ড অনেক পরে হয়েছিল। ভোট দিয়েছেন? একবার ভোট দিই 2024 মানে লোকসভার ভোট দিয়েছিলেন? ভোট দিই। কাকে দিয়েছিলেন সেটাও বলতে হবে, এখন তো আর কোনো ব্যাপার না। তৃণমূলকে দিয়েছিলাম। আচ্ছা, উনি কিন্তু 2024-এ ভোট দিয়েছিলেন, তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তাই তো? সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের একটা ভোটার, যদি উনি আবার পরবর্তীকালে ভোট দিত, একটা ভোটার কিন্তু কমে গেল। তা সেক্ষেত্রে বাংলাদেশে কি আপনার আত্মীয় স্বজন আছে? আছে। বাংলাদেশে এখন আছে? বাংলাদেশে কে রয়েছে? মোটামুটি মা আছে। মা রয়েছে? মা আছে, দাদা আছে। এই 40 বছর যে আপনি এখানে এসেছেন, 40 বছরের মাঝখানে আবার বাংলাদেশে গেছিলেন?
আমি একবার গেছিলাম, আমার বাবা মারা গেছিল, বাবা মারা যাওয়ার পরে একবার গেছি। আজ সেটা কত বছর আগে? এই তো বছর 2 আগে। বছর 2 আগে। সেটাও দালাল মারফত গেছিলেন? কোন বর্ডার দিয়ে গেছিলেন? সেটা জানে না, দালাল রাত্রে কোন দিক দিয়ে নিয়ে গেছে আমি তো ভালোভাবে চিনি না, যাওয়াও পড়ে না ওদিকে। কত টাকা দিতে হয়েছিল দালালকে? 8,000 টাকা দিয়েছিলাম। 8,000 টাকা। আমার সাথে রয়েছে শাহিন আলম মণ্ডল, যার বাড়ি হচ্ছে বাংলাদেশের যশোর জেলায়। তার ইতিমধ্যে 28 বছর বয়স, তার অলরেডি 4টে হচ্ছে সন্তান রয়েছে, যেখানে তার সবচেয়ে বড় যে সন্তানের বয়স 7 বছর, আর সবচেয়ে 8 বছর, আর সবচেয়ে ছোটো যে 1 বছর। 1 বছর। মানে এখনও আপনার হাতে অনেক সময় রয়েছে, যদি আপনি চান আরও অনেক সন্তান আর কি আসতে পারে। আর দরকার নেই। মোটামুটি কীভাবে এসেছিলেন এখানে? আমি রাতের অন্ধকারে চড়াইতে। রাতের অন্ধকারে দালাল মারফত? কোন বর্ডার দিয়ে এসেছিলেন? দেখছিলাম বনগা দিয়ে। বনগা দিয়ে, মানে পেট্রাপোল বেনাপোল বর্ডার দিয়ে। সেক্ষেত্রে দালালকে কত টাকা দিতে হয়েছিল? সে সময় নিয়েছিল মিনিমাম 1,012 মতন। 1,012? কতজন এসেছিলেন? আমার ফ্যামিলি। আপনারা এসেছিলেন বললেন 4 জন এসেছিলেন, তাই তো? মানে বাচ্চা দিয়ে আর আমাদের মোট 5 জন এসেছিল। মোট 5 জন এসেছিলেন। আর এখানে এসে 6 মানে একটা ছিল। এখানে এসে একজন হয়েছে, মানে 6 জন। সবচেয়ে বড় যে সন্তান, তার বয়স কত? তার বয়সে 7+8 পড়েছে। মানে সব একেবারে পিঠে পিঠাপিঠি একদম 2 বছর 1.5 বছরের গ্যাপ আছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার এখন 28, মানে 28+29 পড়ে। মানে 28-29, মানে বেশি, খুব একটা বেশি বয়স না। ভবিষ্যতে হয়তো আরও তাহলে ছেলে মেয়ে হতেই পারে, কারণ 28-29 খুব একটা বেশি যেহেতু বয়স তো খুব না। তারপর ঠিক আছে। তা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি সরাসরি, যেহেতু আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো না খুব একটা, তার জন্যই তো এখানে এসেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যত পরিবারে মেম্বার বাড়বে আরও খরচ বাড়বে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয়নি কখনো যে 1-2 সন্তান নিলে ঠিক আছে, কারণ আমি সেইভাবে সক্ষম না যে আর্থিক দিক দিয়ে যে হচ্ছে সংসার চালাতে পারবো? আমি এখানে এসেছিলাম যে আমি চেয়েছিলাম যে 8 সন্তান না, 3টে হয়েছে, ঠিক আছে। তাই এখানে মানে যে সময় আর কি প্রেগনেন্ট হয়ে যায়, 2.5 মাস বয়স, বুঝতে পারি। প্রেগনেন্ট হয়ে যায় বলতে আপনি সে তো সেটাই ছিলেন বলেই তো হয়েছে, আপনার হাতছাড়া তো হয়নি। অবশ্যই আমার হাতছাড়া হয়েছে, এবং আমার ইচ্ছা ছিল যে আর দরকার নেই, তো হয়ে গেছে। এখানে তখন ডাক্তার ভাই দেখায়, আইডি প্রুফ চায়, ডকুমেন্টস কিছু নেই, তার জন্য এটা করতে পারিনি, অবসান করতে পারিনি। বিভিন্ন নিউজ মাধ্যমে, মানে বাংলাদেশে যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেখানে দেখি তাদের বারবার বলতে দেখি যে ভারতবর্ষ থেকে নাকি বাংলাদেশ অনেক উন্নত। আপনারা তো 2 বছর পশ্চিমবঙ্গে থাকলেন, আপনার উন্নত হতে পারে, হয়তো টাউন এলাকা হতে পারে, আমাদের গ্রামাঞ্চলে উন্নতি নেই। আমাদের বর্তমান আপনারা কোনো যদি থাকে যাই দেখবেন, আমার একটা বাসায় যাই যে একটা ঘর বান্ধি বাস করবো, সেরকম জায়গাও আমার নেই। একটা বাসাও নেই, কিংবা একটা জায়গাও নেই যে বাসাটা নিয়ে কোন জায়গায় আমি থাকবো। মানে তাহলে সেই সব দিক দিয়ে এখনও বাংলাদেশে উন্নতি হওয়া অনেক বাকি রয়েছে। তাহলে এই যে বাংলাদেশে বিভিন্ন যারা উচ্চ পদে বসে রয়েছে, তারা যে বারবার বলে যে ভারতবর্ষ থেকে মানে সেটা আমি বলতে পারবো না, আমি তো বাইরের দেশে যাইনি কোথাও। আমরা যে এলাকায় রয়েছে, আমার মতন আরো অনেকে আছে। না, আমি শুধু আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, আপনি বাংলাদেশে থেকেছেন দীর্ঘদিন, পশ্চিমবঙ্গে তার নিউটাউনের মতো জায়গায় থেকেছেন, আপনার কি মনে হয়? নিউটাউনের মতন জায়গায় আমাদের বাংলাদেশে না। আমরা এই যে নবাইকি নদীর ওপার, মানে আবাদ এলাকায় আমরা বাস করি। ওখানে বেশি গৃহস্থ মানুষ না, সব গরিব মানুষ। আমরা গাঙে জাল টানি খাতাম। তবে আমার একটু জায়গা ছিল, অসুবিধার কারণে জায়গাটুক বেশি দিয়েছি দিয়ে এখন আমার কোনো রাস্তারা নেই ও জায়গায়। এই জায়গায় এসে কাগজ করে খাতাম, একটু দিনটা ভালোই চলছিল। আর বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার কোথায় বাড়ি বললেন যেন? পাখিমারা। সেটা কোন জেলায়? শ্যামনগর থানা। জেলা সাতক্ষীরা জেলায়। তাই সেখানে বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে কেউ নেই, আমার স্বামীও নেই। আচ্ছা, একটা মেয়েই বিয়ে দিয়েছি বাংলাদেশে। আমাদের যা এই পশ্চিমবাংলা, যেরকম নিউ টাউন আমাদের কাছে হয়, ওখান থেকে আমাদের ঢাকা পাকা প্রচুর দূর হয়, যার কারণে আমাদের দেখা যাচ্ছে এখানটা মানে নিউ টাউনটা খুব কাছে হয়। ভাইয়ের নাম কি? সালাম কি? ঢালি। কোথায় বাড়ি? নিউটাউনে। কত বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন? 5-6 বছর ধরে। বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা। কোন বর্ডার দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল? মনে নেই, অনেক দিন হয়ে গেছে। 5-6 বছর আগের কথা মনে নেই? এটা হয় না দাদা, মনে নেই। মনে থাকলে কেন বলবো না। কোন বর্ডার দিয়ে
এখন তোমার বয়স কত? 23+ চলছে এরকম। 23+, তাহলে তখন তাহলে 17 বছর, খুব একটা বেশি দিনের কথা না। মনে থাকার কথা না, যেহেতু অর্ডার তো আর একটা না, অনেকগুলো আছে, কোনটা দিয়ে এসেছি, একসাথে কতজন প্রবেশ করেছিলে? একসাথে 10-12 জনের মতো। 10-12 জন। 10-12 জন কি সবাই হচ্ছে নিজেদের আত্মীয় নাকি এমনি? না, এমনি চেনাশুনো না কেউ। তোমার বাড়ির থেকে তুমি ছাড়া আর কে কে এসেছিল? আমি আর আমার ওয়াইফ। ওয়াইফ? ওয়াইফেরও বাড়ি কি বাংলাদেশে? তা এখন চলে যাওয়ার কারণটা কি? সরকার রাখতে চাইছে না, ইনলিগালভাবে ছিলাম এতদিন, এই জন্য চলে যাচ্ছি। যখন এসছিলে তখন কিভাবে এসছিলে? দালালের মাধ্যমে এসেছিলাম। দালালের মাধ্যমে। এবার যেখান দিয়ে প্রবেশ করেছিলে ভারতবর্ষে, সেখানে কি কাঁটাতার ছিল? আর তো অতটা খেয়াল নেই। সেইখানে কাঁটাতার, আমি তো বর্ডারের নাম হয়তো ভুলে গেছো বললে, কিন্তু কাঁটাতার সেখানে ছিল না, ছিল না হয়তো। কত টাকা লেগেছিল? 8-9 হাজার টাকার মতো লেগেছিল। দুজনের নাকি এক একজনের? মানে দুজনের 16-18 হাজার টাকার মতো লেগেছিল। তা এখানে কি কি ডকুমেন্টস রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? ডকুমেন্টস নেই, কোনো ডকুমেন্টস বানানো হয়নি? না। আর বাংলাদেশে কি কি ডকুমেন্টস রয়েছে? ওখানে আর জন্ম সার্টিফিকেট আছে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি বলে চেয়ারম্যানের পরিচয়পত্র আছে। তা সেই ভারতবর্ষের মতো শান্তি কোথাও নেই। হ্যাঁ আঙ্কেল, সত্য কথা, আমি সে কথা একটু আগে বলেছি, সত্য কথা বলবো তাই যা বলবো। হ্যাঁ বলুন, আরেকবার কি বললেন কথাটা? বললাম ভারতবর্ষের মতো শান্তি কোথাও নেই। আপনার কোথায় বাড়ি বাংলাদেশের? আমার কাছে অনেকবার প্রতিবেদন নিয়েছে, আর নিতে হবে না, একটুখানি যদি সংক্ষেপে বলেন কোথায় বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরাতে। এখানে মানে কত বছর আগে এসেছিলেন? বললাম 14-15 বছর আগে। 14-15 বছর আগে। আমি যাই আসি, আমি কিন্তু স্থায়ী থাকি না। আচ্ছা। ওই এই আপনার এই 2 বছর, এই 1 বছর 2 মাস পরেই যাচ্ছে। মানে সেক্ষেত্রে যে যান, সেক্ষেত্রে কি আপনার কি এমনি পাসপোর্টও কি রয়েছে নাকি অরিজিনাল? সেক্ষেত্রে আমি ওই কিরাম বললাম তো আপনাকে, ধরুন আপনার সহযোগিতা আমি চলে যাচ্ছি, হ্যাঁ, আপনাকে বলছে আমি একটু ওই পথ যাবো, তা আপনি আমার পার করে দিচ্ছেন। এবার আমি মাইক বাজ চলে যাচ্ছি, কেউ পথ দেখা যাচ্ছে এই সাইডে যাও বাবু, এই সাইডে যাও বাবু, ওখানে কেন আপনারই তো আমাদের সব। আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার দেখতে পাচ্ছি চোখেও সমস্যা রয়েছে। হ্যাঁ, অন্ধ তো। হ্যাঁ, চোখে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে যখন আপনি দালাল মারফত যখন পার হতেন, সেক্ষেত্রে আপনার ভয় লাগতো না? আমি ভয় পাই না, আমি সত্য কথা বলালে তো ভয় পাবো কেন? আমার কথা আমি সত্য কথা স্বীকার করবো, তাই যা বলে দেবে। এবার আপনি তার মানে মাঝে মাঝে মানে 1-2 বছর অন্তরেই এপাশে আর ওপাশে যেতেন, মানে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতেন আর ভারতবর্ষ থেকে বাংলাদেশেও যেতেন। লাস্ট কত বছর আগে গেছিলেন? লাস্ট গেছিলাম মানে ওই করোনার পরে গেছিলাম। করোনার পরে গেছিলেন। কতজন রয়েছেন আপনারা এই মুহূর্তে আপনার সাথে, মানে আপনার আত্মীয়? আমার আত্মীয় কেউ নেই, এই আমরা স্বামী স্ত্রী দুজন, ওই বাচ্চাটা। আচ্ছা, এই পাশে আপনার মিসেস অর্থাৎ ওয়াইফ বসে রয়েছে। আপনি যে বর্ডারে যে যেতেন, মানে কোন বর্ডার দিয়ে পার হতেন? তাও মোটামুটি একটা যে বনগাঁ সাইডে বা বসিরহাট আছে, ও অনেক এবারও গেছি 1-2 বার। সেক্ষেত্রে কার সাথে যোগাযোগ করতেন এই বর্ডার পার হওয়ার জন্য? কারোর সাথে নয়, বললাম না, আপনার মাধ্যম দিয়ে হোক, কারগুলির মাধ্যম দিয়ে হোক, পয়সা করে দিতাম না। আপনি ধরুন হট করে বনগাঁয় চলে গেলেন, এবার বনগাঁয় গিয়ে তো আবার কারোর সাথে একটা যোগাযোগ করবেন যার মারফত আপনি যাবেন। জিজ্ঞাসা করতে করতে বেরিয়ে গেছি। এবার যখন আমি স্থায়ী হয়ে গেছি, তখন তারা আমার তারা জিজ্ঞাসা করে কোনো প্রশ্নই আসে না। আমি মনে করেন একটা জায়গায় স্থায়ী থেকে গেছি, তখন যে স্থায়ী যে ঠিকানায় আমি যাবো, এখান থেকে মনে করেন আমি বাস উঠিয়ে বলতে যে আমি যাবো বারাসত। হ্যাঁ, বারাসত নেমে বলছে আমি যাবো নীলগঞ্জ। নীলগঞ্জ যে বলতে যে আমার এই নামাই দেবা মোড়লপাড়ায়। মোড়লপাড়ায় বলছে আমি যাবো খড়দা। না, এই বারাসাত থেকে নীলগঞ্জ যাওয়া যতটা সহজ, ততটাই কি সহজ আবার ভারতবর্ষ থেকে বাংলাদেশ, অর্থাৎ এক দেশ থেকে আর এক দেশে যাওয়া? ওই রাষ্ট্রের জায়গা ছিল মুখস্থ হয়ে গেছে, সেটা তো বলবো। বাংলাদেশের অনেক মানুষ দেখি বলে বাংলাদেশ নাকি ভারতবর্ষ থেকে অনেক উন্নত, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে বলে যে এ দেশে উন্নত আছে, কিছু কিছু ক্ষেত্রে ও দেশে উন্নত আছে। তাহলে উন্নত থাকলে তাহলে এদেশে আসার কারণ না, এই আমি কেন কিছু কিছু ক্ষেত্রে এরকম না, আমি ডাইরেক্ট বলছি। যেরকম দেখুন যে ওখানকার এখন যে কোনো একটা জিনিস, যেমন ভারতবর্ষে ধরুন একটা তরকারি উৎপাদন হচ্ছে, হ্যাঁ, ধরুন একটা বেগুন দিয়ে একটা বেগুনের চাষ হচ্ছে, ভালো জিনিসটা এখানে সব গড়ে সব বাজারে আসে। হ্যাঁ, ওদেশে হয়তো ভালো জিনিসটা আগে সাইড হয়ে যাচ্ছে, ওটা বাইরের দেশে যাচ্ছে। খারাপ যে জিনিসটা থাকছে সেটা মার্কেটে বিক্রি হচ্ছে, তাও দাম বেশি। হ্যাঁ, তো এখানে ভালোটা কি হলো? ভালোটা এই যে উন্নয়নের দিকের উন্নয়ন বলতে গেলে এই যে এদেশে হলো সব কিছু আমরা পাচ্ছি ভালো মন্দ খেতে। না, এই যে বললেন যে বাংলাদেশে অনেক দিক দিয়ে ভালো, আমি বাংলাদেশে কী কী দিক দিয়ে ভালো সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করছি।
বাংলাদেশের দিক থেকে ভালো বলতে গেলে ধরুন সরকারিভাবে গেলে সব দেশই ভালো সরকারিভাবে না না, গেলে। বাংলাদেশ ভারতবর্ষ থেকে কোন দিক দিয়ে এগিয়ে আছে সেটাই আমি জিজ্ঞেস করছি। এগিয়ে দেখুন এগিয়ে তো এখন কোন দিকে আছে ওটা আমি তো বলতে পারবো না। আচ্ছা। আমি বললাম যে এগুলো যে কিছু কিছু ক্ষেত্রে যেমন দাম দরের হিসেবে ভালো মন্দ জিনিসের হিসেবে যেরকম আমাদের দেশের মাছ আমরা খেতে গেলে ওখানে বর্তমানে এখনকারের হয়তো দামটা হয়তো জান না, তো আনুমানিক আমি যে সময় ছিলাম 1500-1600 টাকা ধরুন ইলিশ মাছের কিলো ছিল। হ্যাঁ, বাংলাদেশে ইলিশ মাছটা হ্যাঁ, তো সে তো ওই দেশেরই মাছ, হ্যাঁ, তাহলে সেই ওই দেশকেও তাহলে একটু কম দাম দেওয়া উচিত ছিল। সে তো সেই ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ আমরা ভারতে পেয়ে যাচ্ছি কত 2000 টাকার কিলো, 2500 টাকা এখানে ধরো বেশি। সে ভালো মাছটা সব বাইরের দেশে চলে যায়, খারাপ মাছটা ছোট ছোট মাছগুলো যেগুলো ওখানে থাকে। আর সে তো দুটো মাছ- বাংলাদেশে যারা কালোবাজারি করে তাদের দোষ। হ্যাঁ, কালোবাজারে এটা সিন্ডিকেটের দোষ। আর যেগুলো আছে যে অনেক জিনিস আছে, কী দিয়ে বোঝাবো আপনাকে, মানে প্রচুর জিনিস। এখন তো সেই সব সিন্ডিকেটগুলো হয়তো নেই। আচ্ছা, একটা শেষ কোয়েশ্চেন করি। আমরা দেখতে পাই অনেক খেলায় যখন বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের খেলা হয়, অনেক দেখি বাংলাদেশি মানুষ আবার পাকিস্তানকে সাপোর্ট করছে। কি করে নিজের দেশে থাকা সত্ত্বেও একটা দেশের মানুষ আবার পাকিস্তানকে সাপোর্ট করতে পারে? এবার দেখুন, আমি তো সব কোনো খেলায় আমার ভক্তিটা নেই। না না, খেলার জন্য বলছেন আপনি, আপনি সাধারণ না, দিকে বলছেন যে কোনো একটা ইস্যু আচ্ছা, ধরুন ঠিক আছে, বাংলাদেশের সাথে পাকিস্তানের, মানে অন্য কোনো দেশের মধ্যে ধরুন নীলভাবও নেই, কিন্তু বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করছে। এই ব্যাপারটা কীভাবে দেখেন, এটা কী করে সম্ভব? এবার দেখুন, কেউ আছে যে ধর্মের দিক থেকে কেউ সাপোর্ট করে। ধর্মে তো সবচেয়ে বেশি মুসলিম, তো তাহলে অনেক বেশি মুসলিম ভারতবর্ষে রয়েছে। আজ একটুখানি আমায় বলতে দিন। কেউ আছে, আমি যেটা বলছি। এবার সবাই যে সাপোর্ট করে সেটা আমি জানি না করে কি না, কেন আমি কোনো খেলা দেখি না, আর ও বিষয়ে আমি কিছু বলতেও পারবো না। না, এই জিনিসটা কি ঠিক? এবং ঠিক কি না ঠিক এবং তারাই ভালো বলতে পারবে। না, আপনার তো মনে হচ্ছে একটা টান রয়েছে, যেহেতু ধর্মের দিক দিয়ে একটা না না, ধর্মের দিক থেকে না। দেখুন, এখন পাকিস্তানের যে বিষয়টা, এখন এই তো দেশের বাইরে অন্য দেশে আবার চলে গেল, ওই দিকে আমি কিছু বলতে পারবো না। কেন ও দেশে আপনি তো বলবেন যে টান আছে, ওসব কিচ্ছু না। টান তো বলতে গেলে আমার ভারতেও টান আছে, কেন বলতে গেলে অনেক দূরে চলে যায়। আমাদের কিছু আত্মীয় আছে ওখানে বাংলাদেশ বা ধরে নিন ভারতে। আপনাদের আত্মীয় আছে ভারতে? হ্যাঁ, মানে কোথায় আছে? এইদিকে নেই, অনেক দূরে আছে, আমরা যাই না সেখানে। আর তো অনেক দূরে মুর্শিদাবাদের আছে। দিকে নাকি কোথায়? মুর্শিদাবাদের দিকে না, বনগাঁর দিকে। বনগাঁর দিকে। ওনারা আমরা কত বছর আগে এসেছেন? এসেন না, ওরা এখানকারই, এখানকারই। মানে এখান থেকে রিলেশন কিছু সাইড হয়ে গেছিলো ওখানে, ওই পেটটা বর্ডার সাইডেই? বর্ডার সাইডে। আচ্ছা, জমি যে সময় ভাগটা হয়। আচ্ছা, ওনাদের কিন্তু এখনও অনেক আত্মীয় আছে যারা হচ্ছে আমাদের যে পেট্রাপোল বিলামপুর বনগাঁর যে পেট্রাপোল, সেখানে কিন্তু তারা কিন্তু আছে দীর্ঘদিন ধরে। তারা এখানেই স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, তাই তো? মানে সব ডকুমেন্টস দিয়ে এখানে স্থায়ী না বাসিন্দা? না, ওরা আমার আগের থেকেই। আচ্ছা, আগের থেকেই। যখন জমি যে সময় ভাগ হয়। আচ্ছা আচ্ছা, 71-এর আগের থেকে? হ্যাঁ, 71 আগে তো জমি ভাগ হওয়ার আগে যাদের দরকার ছিল তারা চলে গেছে, যারা মনে করেছে আমি এখানেই থাকবো তারা থেকে গেছে। ওই ক্ষেত্রে অনেক দূরে রাখতে, এই জন্য বললাম। এই জন্য আমাদের কোনো নেই, আর খেলার দিকে কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, ভালো থাকবেন। বাংলাদেশে গিয়ে কী কাজ করবেন ভাবছেন? দেখি কী কাজ করা যায়, তো বললাম আপনাকে আমার মাজার একটু সমস্যা আছে। ঠিক আছে, সপরিবারে ভালো থাকবেন। তবে আর সংসারটা মানে আর প্রোডাকশন আর না বাড়ানোর অনুরোধ রইল, কারণ তাহলে আপনার পিঠেই চাপ পড়বে, বেশি আরও খাটতে হবে। 4টে অলরেডি হয়ে গেছে। ভালো থাকবেন। আপনারা ভিডিওর মধ্যে দিয়ে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের মুখ দিয়ে সব কিছু শুনতে পাচ্ছেন। তবে যদি মানবিক দিক দিয়ে বলি, কিছু কিছু জায়গায় খারাপ লাগছে সত্যিকার অর্থ বলতে, কারণ কিছু একেবারে ছোট ছোট শিশু রয়েছে, 2-3 জন অন্ধ মানুষ রয়েছে, তাদের দিকে খারাপ লাগছে। কিন্তু দেশের স্বার্থের থেকে বড় স্বার্থ কিছু হতে পারে না। কথাই আছে, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হবে। তবে আমার মনে হয় এই যে মানুষগুলো, অর্থাৎ যারা অনুপ্রবেশকারী, যারা আপনারা আমার দেশে প্রবেশ করেছিল বিভিন্ন চোরাপথে, এদের থেকেও আমার মনে হয় বড় অপরাধী যারা হচ্ছে দালাল রয়েছে, যে দালাল চক্রের হাত ধরে এই যে শয়ে মানুষ, হাজার মানুষ যারা হচ্ছে আমাদের দেশে প্রবেশ করেছিল, সেই দালাল চক্রটাকে সবার আগে ভাঙতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ, এই মানুষগুলো তো যারা প্রবেশ করেছিল বেশিরভাগই বিভিন্ন দালাল, আর প্রত্যেকটা বর্ডারেই আমরা কম বেশি সকলেই জানি, সে যেই বর্ডারেই হোক না কেন এরকম কিন্তু দালাল চক্র থাকে। তো সেটা সরকার চাইলেই, প্রশাসন চাইলেই কিন্তু সেটা খুঁজে বার করতে পারে। তাই সবার আগে কিন্তু যেমন সব দিক দিয়ে ফেন্সিং আস্তে আস্তে দেওয়া হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তার সাথে সাথে কিন্তু এই যে দালাল চক্র, সেই দালাল চক্র সবার আগে ভাঙা উচিত। আর যেই সব দালালের হাত ধরে এতদিন ধরে বিভিন্ন অনুপ্রবেশকারী যারা আমাদের দেশে প্রবেশ করেছে, তাদেরকে আইনি আওতায়, ইনাদের তো আমরা আইনি আওতায় আনছি না, মাননীয় শুভেন্দু অধিকারীর কথা অনুসারে একেবারে সরাসরি কোনো আইনি জটিলতায় না গিয়ে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তাদের একেবারে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যারা এদেশের বিভিন্ন বর্ডারে থেকে যারা দালাল, তাদেরকে আইনি যে আওতায় আনা উচিত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া উচিত।
তাহলেই কিন্তু সম্পূর্ণভাবে এই যে অনুপ্রবেশকারীর যে পুরো প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর তার সাথে সাথে একবারে যেসব দালাল অর্থাৎ যারা একবারে সরাসরি এই কাজে যুক্ত তাদের উপরে একবারে রাজনৈতিক যেসব নেতার একবারে হাত ছিল সরাসরি, তাদেরকেও কিন্তু অতি শীঘ্রই বিগত সরকারের সময় যেসব রাজনৈতিক নেতার হাত ছিল এই কাজে, তাদেরকেও কিন্তু অতি শীঘ্রই আইনের আওতায় আনা উচিত।